বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে, সুন্দরবনে নয়। আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার চালাচ্ছে আন্দোলনকারীরা, অভিযোগ প্রধানমন্ত্রী। রাজনৈতিক দলগুলোর কাছে 5 জনের নাম চেয়েছে সার্চ কমিটি, 12 বিশিষ্ট নাগরিককে আলোচনার আমন্ত্রণ। সার্চ কমিটি নিয়ে বিএনপির মন্তব্য কাণ্ডজ্ঞানহীন বলছেন অর্থমন্ত্রী। কমিটিকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে মত ফখরুলের। দুধ ছাড়াই তৈরি হচ্ছে স্পেশাল ঘি, সম্বল শুধু চর্বি, রং ও ফ্লেভার। জালিয়াতি বন্ধে অভিযান পরিচালনার দাবি। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইয়াবার রমরমা ব্যবসা, প্রতি মাসে 20 কোটি টাকার জমজমাট বেচে কেনা। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এবার বিস্তারিত। বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাগেরহাটের রামপালে, সুন্দরবনে নয়। অথচ আন্দোলনকারীরা আন্তর্জাতিক অঙ্গনে এই নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সবাইকে আশ্বস্ত করে তিনি আবারও জানান, রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। শনিবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IIEBর 57তম জাতীয় কনভেনশনে সরকার প্রধান এসব কথা বলেন। রতন দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তানজির মেহেদি। বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে IIBর 57তম জাতীয় কনভেনশন। 4 দিনের এক কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের আসরে অংশ নিচ্ছেন দেশ বিদেশের 6000 প্রকৌশলী। উন্নয়নের ডিজিটাল প্রযুক্তি শীর্ষক কনভেনশনের জাতীয় সেমিনারের মূল আলোচ্য হচ্ছে জনমানুষের উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 2 প্রকৌশলীর হাতে IIB স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন জেলায় IIB ভবন নির্মাণ কাজের ফলকও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রকৌশলীদের জন্য সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, সীমিত সম্পদের টেকসই উন্নয়নে প্রকৌশলীদের কৌশলী হতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডগুলি বাস্তবায়ন করা, যেমন বাড়িঘর তৈরি। আমরা এখন ইট পড়াচ্ছি, ঘর বাড়ি তৈরি করছি, অথচ সারা বিশ্বব্যাপী কিন্তু নতুন প্রযুক্তি এসে গেছে। আর এখন তো প্রযুক্তির যুগ, আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করে এটাকে আরও দ্রুত কর্মসম্পাদন, এর দায়িত্ব কিন্তু আপনাদের উপরই অনেকাংশে বর্তায়। প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গ। আন্দোলনকারীদের সমালোচনা করে তাদের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সরকার বিরোধী অপপ্রচারের অভিযোগ আনেন প্রধানমন্ত্রী। যেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, এটা হচ্ছে ওই ওয়ার্ল্ড হেরিটেজ স্থান থেকে 65 কিলোমিটার দূরে এটা অবস্থান করছে। যেটা ওখানে কোনো ক্ষতি হবার কোনো সম্ভাবনাই নাই। যথেষ্ট দূরত্ব থাকা সত্ত্বেও সুন্দরবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অত্যাধুনিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের কথা জানান সরকার প্রধান। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট, পৃথিবীর সবথেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করছি। সেখানে আমরা 5 লক্ষ বৃক্ষরোপণ করার পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে 1.5 লক্ষ বৃক্ষরোপণ করা হয়ে গেছে। সরকারের উন্নয়ন কাজকে এগিয়ে নিতে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের কালো থাবায় তরুণ প্রজন্ম যেন বিপথে না যায় সেদিকেও সচেতন থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তানজির মেহেদি, নিউজ 24, চট্টগ্রাম। নির্বাচন কমিশন গঠনের নতুন সার্চ কমিটি 5 জন করে নাম চেয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রত্যেকটি রাজনৈতিক দলকে আগামী 31 জানুয়ারির মধ্যে কমিটির কাছে নাম জমা দিতে হবে। এছাড়া ইসি গঠন নিয়ে মত বিনিময়ের জন্য সোমবার 12 বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শাহ আলী জয়ের প্রতিবেদন। কাদের নিয়ে হচ্ছে নতুন নির্বাচন কমিশন তা ঠিক করতে শনিবার সকালে শুরু হয় সার্চ কমিটির বৈঠক। কমিটির সচিবিক দায়িত্ব পালন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমও। প্রায় 2 ঘন্টার বৈঠকে ঠিক করা হয় কমিটির কর্মপরিকল্পনা। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রাথমিকভাবে নির্বাচন কমিশন সদস্যদের জন্য নাম চাওয়া হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের কাছে করছিলেন এবং প্রথম সিদ্ধান্ত হলো ওনারা
মহামান্য রাষ্ট্রপতির কাছে যে সকল দল সংলাপে অংশগ্রহণ করেছিল তাদের সবার কাছে আগামী মঙ্গলবার 31শে জানুয়ারি বেলা 11টার মধ্যে তাদের কাছ থেকে নাম পৌঁছানোর জন্য পত্র যাবে। প্রত্যেক পার্টি বা দল ওই 31টি দলের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে 5টি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন ও বিধি ওনার কাছে পৌঁছানোর জন্য। নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে সার্চ কমিটি কথা বলবে নাগরিক সমাজ এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও। আগামী সোমবার বেলা 4টায় জাজেস লাউঞ্জে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের কিছু প্রতিনিধিদের সাথে কমিটি মিটিং করবে। এখানে ওনারা 12 জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানান কমিটির সদস্য সৈয়দ মঞ্জুরুল ইসলাম। মিটিং ভালো হয়েছে, এটা চলমান প্রক্রিয়া, পরে কথা। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের মনোনয়নে সার্চ কমিটি 10 জনের একটি তালিকা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের হাতে দেবে। এর মধ্য থেকে সিইসি এবং ইসি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। 10 কার্যদিবসের মধ্যে কমিটিকে নামের তালিকা জমা দিতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সার্চ কমিটি নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থমন্ত্রীর দাবি, সার্চ কমিটির সদস্যরা অত্যন্ত দক্ষ। সার্চ কমিটির জন্য ইতিমধ্যে বক্তব্য দিয়েছি, এটা রাবিশ। স্যার একটু বাড়িয়ে যদি যা বলেছেন ইট ইজ রাবিশ। কমিটি যেটা করা হয়েছে এটা অত্যন্ত ভালো কমিটি। সেখানে যারা সদস্য তারা সকলেই জ্ঞানী, নামী ব্যক্তিবর্গ এবং তাদের সেরকম কোনো দলের মার্কা তাদের উপর দেওয়া যায়। এর চেয়ে ভালো নির্বাচন কমিশন হতে পারত। এদিকে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারলেই প্রমাণ হবে সার্চ কমিটি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করেছে, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে যুবদলের নতুন কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এই মন্তব্য করেন। এই সার্চ কমিটি নিয়ে আশাবাদী নন তিনি। মির্জা ফখরুল বলেন, তারা কাদের নাম সুপারিশ করবে বিএনপির সামনে তা পরিষ্কার। সঙ্গত কারণেই বিএনপি নতুন করে কোনো আশার আলো দেখছে না। সার্চ কমিটি যারা সদস্য হয়েছেন তারা প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। তারা কি করবেন এটা সম্পর্কে আমাদের এখন ধারণা প্রায় স্পষ্ট। সেই জন্যে আমরা পার্টি হিসেবে আমরা এখন নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না। এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন তাহলে আমরা মনে করব যে তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু কাজ করেছেন। এদিকে সার্চ কমিটি একটি গ্রহণযোগ্য কমিশন গঠন করবে বলে আশা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ। তিনি আরো বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসার যোগ্যতা রাখে। সার্চ কমিটিতে যারা আসছেন তা আমাদের দেশের সম্মানিত ব্যক্তিবর্গ। আমার ধারণা, আমার ইচ্ছা, আমরা সবাই ইচ্ছা পোষণ করি, তারা যাকে সিইসি নির্বাচিত করবেন সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হবেন। আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনে 2টি দলেই প্রধান দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা আওয়ামী লীগ এবং জাতীয়। দুধ ছাড়াই তৈরি হচ্ছে স্পেশাল ঘি। তাতে সম্বল শুধু চর্বি, রং আর ফ্লেভার। এছাড়া মিষ্টিতে গাভীর দুধের পরিবর্তে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ। আবার মিষ্টির পচা গাদ ছাড়া নাকি দই বানানো অসম্ভব। জালিয়াতকারীদের এমন কারসাজি বন্ধে ব্যাপক অভিযান পরিচালনার দাবি ভোক্তা অধিকার সংগঠনের। খাদ্যে ভেজালের কারসাজি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ইব্রাহিম আজনবীর ক্যামেরায় জানাচ্ছেন ফখরুল ইসলাম। ঘি, যাকে গরু দুধের বিকল্প ভাবা হয়, পুষ্টি চাহিদা পূরণ তথা সুস্বাদু খাবারের অন্যতম উপাদানও বটে। নারায়ণগঞ্জ কাঁচপুরের এই ভুতুড়ে বাড়িতেই দেখুন সেই ঘি তৈরির এলাহি কাণ্ড, যেখানে শুধুই গরুর দুধ থাকার কথা, তার পরিবর্তে দেখা গেল গরুর চর্বি, পাম অয়েল, সাথে বিষাক্ত রং আর ফ্লেভার মিশিয়ে তৈরি হচ্ছে বিখ্যাত ঘোষবাড়ির ঘি।
খাবারকে মুখরোচক করতে আমরা যে ঘি ব্যবহার করি, দেখুন সেই ঘি এরকম ফ্লেভার আর কাপড়ের রঙের সাথে গরুর চর্বি মিশিয়ে এভাবেই তৈরি করা হচ্ছে। তথাকথিত এসব ঘি মুখের স্বাদ বাড়ালেও এগুলো কি শরীরের উপকার করবে নাকি স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়াবে? আরও বানাচ্ছে স্পেশাল বাটার অয়েলও। এটা আপনার কালার আর এটা হলো সেন, এটা দিয়ে আমরা ঘি বানাই আর কি, তৈরি করি। তেল ডালটা দিয়ে ফ্লেভার আছে, আবার মনে কালার আছে, ওগুলো দিয়ে এগুলো তৈরি হয় আর কি। এবার আরও একটু অবাক, যাত্রাবাড়ির বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে জনপ্রিয় রং বেরঙের মিষ্টি দেখুন কিভাবে বানায়। গরুর দুধের পরিবর্তে মেশানো হচ্ছে নিম্নমানের গুঁড়ো দুধ আর ক্ষীরের সাথে এই বাটার অয়েল। সাথে রং তো থাকছেই, এখানেই শেষ নয়। মানুষের অতি প্রিয় এসব খাবার দেখুন ময়লা আবর্জনা আর কয়েকদিনের পচা গন্ধযুক্ত গাদের পাশেই ফেলে রাখা হয়েছে। মলাই চপ খুব প্রিয় জিনিস, তারপর রসমালাই, তারপরে আপনার রসগোল্লা, ক্ষীরমোহন, লালমোহন, কালাজামন। ভেজালের ধারাবাহিক রেশ পাওয়া গেল শ্যামপুরের এই আবাসিক ভবনে। মিষ্টি দোকানের সেই পচাগলা পোকামাকড়ে ঠাসা গাদ এনে তা দিয়ে অতি গোপনেই তৈরি করছেন মুখরোচক দই, যার সাথে মেশানো হয়েছে ফ্লেভার ও রং। দই পিঠা এই বুড়িন্দা যা দেখছেন না তাই। এসব ভেজাল প্রস্তুতকারীদের কঠোর আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মিষ্টি থেকে শুরু দুধ জাতীয় যে কোনো পণ্যের কথা যদি আপনি বলেন আর কি, সবটার মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র ভেজাল। যারা একটা জাতিকে ধ্বংস করে ফেলতেছে তাদের শাস্তি কী পরিমাণ হওয়া উচিত, এটা তারাও যেমন ভাবা উচিত, আমাদেরও একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। রাষ্ট্রের উচিত এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে শাস্তি দেওয়া। আমাদের এই কাজটা কিন্তু খুবই ধীরগতিতে, মাঝে মধ্যে মোবাইল কোর্ট চলে, সেই কারণে দরকার হলো যে এই ধরনের তড়িৎ ব্যবস্থা নেওয়া। তো দ্রুত বিচার যদি রাষ্ট্র করতে পারে তাহলে আমার ধারণা ভেজাল কমবে। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি বলেও মনে করেন তারা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পুলিশ সাংবাদিককে মারধর করে না, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান। শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন সাফিয়াস রাসনা। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শনিবার শাহবাগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এটিএন নিউজ। এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের সংবাদকর্মী, সাংবাদিক নেতারা। আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে নয়, আমরা কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে আজকে এখানে দাঁড়িয়েছি, যারা আমাদের সহকর্মী, আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে, তাদের বিরুদ্ধেই আসলে আমাদের আজকের এই কর্মসূচি। এ সময় মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান গণমাধ্যম কর্মীরা। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার এই রকম পুলিশ যাতে আমাদের বন্ধু না হয়, যে বন্ধু থানায় গিয়ে নির্যাতন করার পরে বলবে যে রাস্তায় হাঁটতে গিয়ে দুই বন্ধুর গায়ে ধাক্কা লেগেছে। মানববন্ধন থেকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সময় অসময়ে তারা সাংবাদিকদের পিটাবে এবং তারপরে পদোন্নতি নেবে। তাদের পদোন্নতি নেওয়ার এই ব্যবস্থাটা কি একটু বন্ধ করা যায়? আর যদি মনে করে যে শুধু সাংবাদিকই পেটাবে এবং তারপরে পদোন্নতি নেবে, সাময়িক বরখাস্তের নামে জামাই আদরে থাকবে, তাইলে একটা সুন্দর জায়গা বলে দিক। আমরা সকলেই আজকে আমরা যেমন মৌন প্রতিবাদ করতে আসছি, আমরা সুন্দর জায়গায় একেবারে নিরস্ত্র, কোনো আমাদের মাইক্রোফোন বুমও থাকবে না, আমরা দাঁড়াবো, আপনারা আমাদেরকে নির্যাতন করুন, পদোন্নতি নিন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহিদ চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত না থাকায় এই ধরনের ঘটনা প্রতিদিন বাড়ছে। আন্তর্জাতিক মানের একটি তদন্ত কমিটি করুন, সেই তদন্ত কমিটিতে যারা শাস্তি পাবে তাদেরকে শাস্তি দিন। যদি শাস্তি না দেন তাহলে আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আমরা পুলিশের সংবাদ পরিবেশন করব কি করব না। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী 2 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাউরান বাজারে সার্ক ফোয়ারায় মানববন্ধন করবে সাংবাদিকরা। সাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
সাংবাদিকদের পুলিশের নির্যাতনের বিষয়টি না জেনে মন্তব্য করায় ভুল বোঝাবুঝি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। সাংবাদিকের সঙ্গে পুলিশেরও, আমি কালকে যেটা বলেছিলাম, সাংবাদিকের সঙ্গে পুলিশের একটা সুসম্পর্ক রয়েছে, থাকি। এখন কালকের ঘটনাটা হয়েছিল, কালকে আমাকে হঠাৎ করেই এসে জিজ্ঞাসা করেছে। তাৎক্ষণিক আমার জানা ছিল না যে কোন সাংবাদিক কিভাবে কি হয়েছে, নিগৃহীত হয়েছে। রাজধানী ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র মোহাম্মদপুর। এই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চলছে ইয়াবার রমরমা ব্যবসা। আড়ালে থেকে কে নিয়ন্ত্রণ করছে ইয়াবার সাম্রাজ্য, কার হাতে জিম্মি রয়েছে এই ক্যাম্পের 40,000 ক্যাম্প বাসিন্দা। আলী তালুকদারের অনুসন্ধানী প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। দেখছেন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, আয়তন 17.5 একর, যার আরেক নাম বলা চলে গুটিবাজির অর্থাৎ ইয়াবার সাম্রাজ্য, যেখানে মাসে প্রায় 20 কোটি টাকার ইয়াবা বেচা কেনার লেনদেন হয়। এবার দেখে নেওয়া যাক কে এই সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করছে। সবার ওপরে অর্থাৎ গুটি সাম্রাজ্যের সম্রাট ইস্তিয়াক, তার দক্ষিণ হস্ত অর্থাৎ ডান হাত তানভীর আদনান। ইস্তিয়াক, যার ছদ্মনাম নেটা ইস্তিয়াক, আরশাদ ওরফে মোল্লা আরশাদ, নাদিম ওরফে 25, সেলিম ওরফে চুহা সেলিম, আলমগীর ওরফে ল্যাংরা ভাই, মনির ওরফে গুটি মনির, আরিফ ওরফে পাপা, মুন্না ওরফে পোপলা মুন্না, মনির এবং সাঞ্জু, যাদের ছদ্মনাম নেই। এই ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে গত 17 বছরে মোট 21টি খুন হয়েছে এই জেনেভা ক্যাম্পে। টোটালি পর্যন্ত কয়টা মাথা গেছে? 21টা। এদের পরিবাররা কই থাকে? এরা পরিবার সব ক্যাম্পে থাকে, টাকা দিয়ে দেয়। ধরে আপনাদের আমি মারি দিয়েছি, আপনার বাসায় যায় আর 2 লাখ টাকা দিয়ে দিয়েছি। এই সাম্রাজ্যের মাত্র 200-250 জনের তাণ্ডবের ভয়ে কোণঠাসা হয়ে আছে ক্যাম্পের 40,000 মানুষ। এই মাদক সাম্রাজ্য এতটাই ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান খোদ এই ক্যাম্পের সর্বোচ্চ নেতারাও। এক গোষ্ঠী যেটা চাচ্ছে না যে এই ক্যাম্পটা যেন ভালো হোক, এখানে ভালো মানুষ থাকুক। আমার অফিসের যা আমার কলিগগুলো আছে, আমার ফ্যামিলি মেম্বারগুলো যা আছে, আমরা খুবই আন্ডার থ্রেট। কার কার নাম বলবো, অনেক বড় বড় লোকগুলো আছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। যারা ধোঁয়াশা সৃষ্টি করে লিটন হত্যাকারীদের আড়াল করতে চায় তাদেরকে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি লিটনের স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় তিনি এসব কথা বলেন। যত প্রভাবশালী হোক, তাদের খুঁজে বের করা হবে। শেখ হাসিনা তাকেই মনোনয়ন দিবে যাকে সুন্দরগঞ্জের মানুষ জব্দ করে বিবেচনা করে। এবার এফার্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। বাণিজ্য মেলায় শেষ ছুটির দিনে শুধু বাণিজ্যের দেখা নয়, পরিবারের সদস্যরাও বেড়ানোর সুযোগটা নিচ্ছেন পুরো মাত্রায়। তাই বড়রা যখন কেনাকাটায়, ছোটদের চোখ তখন খেলার সামগ্রীর দিকেই। ফলে শনিবার শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। পর্দা নামতে মাত্র 3 দিন বাকি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তাই তো পরিবার পরিজন নিয়ে মেলায় আসছেন ক্রেতা দর্শনার্থী। এর উপর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভিড়টা যেন একটু বেশি।
এমন ভিড়েও শিশুদের আগমন থেমে নেই। কেউ হেঁটে, আবার কেউ বা বাবার কাঁধে চড়ে মেলায় আসছেন। 9 বছরের শিশু ওয়াসেক জোহারের চোখ মেলার খেলনার দোকানে, দেখার পাশাপাশি দৃষ্টি শুধুই কেনাতে। আমি এখানে মুখোশ দেখলাম, তারপরে সাপ দেখলাম, আমার সবকিছু দেখে খুব সুন্দর লাগলো, আমি এগুলা কিনবো। শুধু ওয়াসেকই নয়, বাণিজ্য মেলায় এমন বহু শিশুর ভিড়ে সরগরম খেলনার দোকানগুলো। মোটামুটি ভালোই লাগতেছে, বাচ্চাদেরকে নিয়ে আসছি, খুব মজাই পাচ্ছে। আমার সবকিছু ভালো লাগছে, আমি এখানে মার্কেট করছি, সবকিছুই দেখছি, খেলনাপাতি দেখছি, আমার অনেক ভালো লাগছে। খেলনা কেনার পর্ব পেরিয়ে অনেকেই ঢু মারছেন বিভিন্ন রাইডে চড়তে। বাণিজ্য মেলাতেও যে ট্রেন চলছে তা অনেকের জানা না থাকলেও বহু শিশুই ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিতে ভুলছেন না। অনেক জোরে চলতেছে, মনে হচ্ছে যে আসল ট্রেনে উঠেছি। ট্রেন আমি জীবনে উঠি নাই, কিন্তু আমার ফিল লাগে যে আমি ট্রেনে উঠছি, আমি হলো আসল ট্রেনে উঠছি। মজার এখানেই শেষ নয়। যেসব শিশুরা ভয়কে কিছুটা হলেও জয় করতে পারছেন, তারা চড়ছেন আরেকটু মজার রাইডে। কিছুটা ভীতিকর অভিজ্ঞতা নিতে যুক্ত হচ্ছেন বড়রাও। এই রাইডটা যত বেশি ভয়ানক দেখতে, তার থেকে বেশি মজা হয়েছে। মেলার গণ্ডি যে শুধু বেচা বিক্রিতেই সীমাবদ্ধ নয়, তাই যেন প্রমাণ করছে শিশুসহ মধ্যবয়সী এই মানুষগুলো। মূলত শিশুদের জন্য করা হলেও এখন শিশুসহ সব বয়সীরাই উঠছেন। যারা এসছেন সারাদিন আনন্দের মধ্যে এই রাইডটি তাদের জন্য নিয়ে এসছে নতুন এক আনন্দ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। চোট কাটিয়ে আবারও ফিট হচ্ছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বিশ্রাম নিয়ে নেটে প্রথমবারের মতো ব্যাটিং অনুশীলন করেছেন শনিবার। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন উন্নতি হচ্ছে মুশির বুড়ো আঙ্গুলের। তবে ভারত সিরিজে কিপিং করতে পারবেন কিনা সেটি এখনো নিশ্চিত করে বলেননি ডাক্তার দেবাশিস। নাজমুস সাকিবের প্রতিবেদন। ভারত সিরিজটা খেলতে চান মুশফিকুর রহিম, চিত্রটা বুঝতেই পারছেন। নিউজিল্যান্ড সিরিজে হারের ধকল এখনও কেউ কাটিয়ে না উঠলেও ঠিকই পেরেছেন মুশফিক। পেশাদার ক্রিকেটে অতীত ভুলে যে নতুন করে শুরু করা যায় সব, সেটা মুশফিককে দেখলেই বোঝা যায়। 30 জানুয়ারি থেকে পুরো দমে ভারত সফরের প্রস্তুতিটা শুরু করবেন সবাই, কিন্তু আগেভাগে সবার আগে মুশফিক ব্যস্ত নিজেকে সারাতে। কারণ তো জানাই, বুড়ো আঙ্গুলের চোট নিয়ে যে তাসমান সাগর পাড়ি দিয়ে দেশে ফেরা। শনিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত জিম রান আপ, পরে 8 ঘন্টা ব্যাট চালানো। মুশির ব্যাপারে বিসিবি ডাক্তার দেবাশিস চৌধুরী সুখবরই দিয়ে যাচ্ছেন। ওর আঙ্গুলের রেঞ্জ অনেকটাই বেটার আগে থেকে, ব্যথাও অনেক কমে এসছে এবং ও সাহস পাচ্ছে যে প্র্যাকটিসে শুরু করার জন্য। এটা একটা ভালো দিক। তো এইভাবে যদি ওর ইমপ্রুভমেন্ট চলতে থাকে, আমি আশা করছি আগামী 2-4 দিনের মধ্যেই হয়তো পুরোপুরি ব্যাটিং শুরু করতে পারবে। আজকেটা জাস্ট বিগিনিং। একটু অনেকদিন যেহেতু খেলার বাইরে ছিল, এক ধরনের মানসিক স্বাচ্ছন্দ্যের জন্য ও ব্যাটিংটা করেছে। আর আজকেও ফিজিওথেরাপি হয়েছে, আমরা ফিজিওথেরাপি চালিয়ে যাব এবং এক্সারসাইজগুলো চালিয়ে যাবে। ইন্ডিয়া টেস্টে বাংলা দলপতি কিপিং করতে পারবেন কিনা সেটা এখনই বলেননি দেবাশিস চৌধুরী। কিপিং করতে পারবে কিনা এটা এখনও বলার সময় আসেনি। আমার মনে হয় যত দিন যাবে তত মুশফিকের ব্যথা কমবে এবং তখন মুশফিকের পক্ষে এবং টিম ম্যানেজমেন্ট পক্ষে সিদ্ধান্ত নিতে সহজ হবে যে ও কিপিং করতে পারবে কিনা। মুমিনুল সম্পর্কে ভালো কিছুই শোনা যাচ্ছে দেবাশিস চৌধুরীর মুখে। নাজমুস সাকিব, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে, সুন্দরবনে নয়। আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার চালাচ্ছে আন্দোলনকারীরা, অভিযোগ প্রধানমন্ত্রীর। রাজনৈতিক দলগুলোর কাছে 5 জনের নাম চেয়েছে সার্চ কমিটি, 12 বিশিষ্ট নাগরিককে আলোচনার আমন্ত্রণ। সার্চ কমিটি নিয়ে বিএনপির মন্তব্য কাণ্ড জ্ঞানহীন বলছেন অর্থমন্ত্রী। কমিটিকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে মত ফখরুলের। দুধ ছাড়াই তৈরি হচ্ছে স্পেশাল ঘি, সম্বল শুধু চর্বি, রং ও ফ্লেভার। জালিয়াতি বন্ধে অভিযান পরিচালনার দাবি। এবং মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ইয়াবার রমরমা ব্যবসা, প্রতি মাসে 20 কোটি টাকার জমজমাট বেচাকেনা।
এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।